রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসে আমরা কি আলোচনা করতে চলেছি দেখো। দেখো 1 নম্বর এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের ক্লাস 9-এর রায় মার্টিন যে কোশ্চেন ব্যাংক রয়েছে তার প্রথম যে 1 নম্বর যে মডেল কোশ্চেন পেপারটা সেটা দেখো। এটা হচ্ছে ক্লাস 9, ঠিক আছে। তো ক্লাস 9-এর এই প্রশ্নপত্রটা আজ আমরা আলোচনা করব। এর আগে আমরা নমুনা যে প্রশ্নপত্রটা ছিল সেটা আলোচনা করেছি, আজকে আমরা এটা আলোচনা করতে চলেছি। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন কি আছে, ইলিয়াস বসবাস করত। ইলিয়াস বসবাস করত কোথায়? তোমরা সবাই জানো ইলিয়াস বসবাস করত উফা প্রদেশে, ঠিক আছে। স্রোতের বিদ্রুপ শোনা যায় কখন? দাঁড়ের নিক্ষেপে। প্রতিবার স্রোতের বিদ্রুপ শোনা যায় দাঁড়ের নিক্ষেপে। দাঁড় যখন নিক্ষেপ করা হয়, যেহেতু নৌকো এগিয়ে যাবে না, অথচ কি করা হচ্ছে, দাঁড় বারবার নিক্ষেপ করা হচ্ছে, তাই স্রোত কি করছে, বিদ্রুপ করছে। চণ্ডীর আদেশ পান, তোমরা সবাই জানো চণ্ডীর আদেশ পান বীর হনুমান। কে আদেশ পান? বীর হনুমান। তাহলে কোনটা হয়ে যাবে? অপশান খ, তাই তো। শকুন্তলার আংটি পড়ে গেছিল। শকুন্তলার আংটি কোথায় পড়ে গেছিল? শচী তীর্থে। তাহলে অপশান কোনটা হয়ে যাবে? অপশান গ। আচ্ছা, যার দাম সংসারের সব ঐশ্বর্যের চেয়ে বেশি, কার দামের কথা বলা হয়েছে? সেই মায়া, তাই তো, সেই মায়া। আচ্ছা, তারপর দেখো প্রফেসর শঙ্কু মঙ্গল যাত্রা করেছিলেন। কবে মঙ্গল যাত্রা করেছিলেন? দেখো অনেকেই ভুল করে 12ই জানুয়ারি করবে, কিন্তু এটা 12ই জানুয়ারি হবে না। এটা কি হবে? এটা হবে 13ই জানুয়ারি। কারণ 12ই জানুয়ারি বলা আছে, 12ই জানুয়ারির দিন বলা আছে কাল ভোর 5টায়। তাহলে 12ই জানুয়ারির পরের দিন, তাহলে কি হবে? 13ই জানুয়ারি। দেখো শ্লোক থেকে শ্লোক, এটি কোন ধরনের পরিবর্তন? শ্লোক থেকে শ্লোক, এখানে তালেবস্য লয়ে একটাই ছিল ওকার, তাই তো, একটাই ওকার ছিল। এখানে তালেবস্যকার লয়কার কত, অর্থাৎ কি দুটো ও এলো। দুটো ও মানে একটা তো ও আছেই প্রথমে, তারপরে আরও একটা লয়ের পরে ও এলো। এই যে মাঝে শব্দটার মাঝে একটা ও এলো, এই যে মাঝে স্বরধ্বনি চলে আসাকে আমরা কি বলবো? মধ্য স্বরাগম বলবো। কোথায় আছে? মধ্য স্বরাগম। তারপর দেখো বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনকে কি বলা হয়? বর্গের দ্বিতীয় চতুর্থ ব্যঞ্জনকে বলা হয়, তোমরা একটা জিনিস মনে রাখবে, ঘোষধ্বনি, অঘোষধ্বনি, অল্পপ্রাণ, মহাপ্রাণ, এগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। দ্বিতীয় চতুর্থ কেন? আমরা জানি যে ব্যঞ্জন ধ্বনিগুলো প্রতি বর্গের ক, চ, ট, ত, প, এই যে বর্গগুলো রয়েছে, এই বর্গের আমরা ধ্বনির যে আলোচনাটা করেছি, এই চ্যানেলেই আছে তোমাদের ধ্বনির আলোচনা। যদি তোমরা দেখতে চাও দেখে নেবে, যে প্লে লিস্টে গিয়ে ব্যাকরণের, বাংলা ব্যাকরণের যে ধ্বনির আলোচনাটা, সেই ধ্বনির আলোচনা এখানে সম্পূর্ণভাবে আলোচনা করা রয়েছে। কি প্রতি বর্গের প্রথম এবং তৃতীয়, প্রথম এবং তৃতীয় ধ্বনিগুলো উচ্চারণ করলে কি হয়? আমাদের শ্বাসবায়ু কম নির্গত হয়, তাই একে আমরা কি বলি? অল্প প্রাণ বলি। প্রাণ মানে তো বায়ু, তাই অল্প প্রাণ বলি। আবার যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে বেশি শ্বাসবায়ু নির্গত হয়, তাকে আমরা মহাপ্রাণ বলি। যেহেতু প্রতি বর্গের, ধরো ক বর্গ, ক বর্গের দ্বিতীয় আর চতুর্থ কোনটা? দ্বিতীয় হচ্ছে খ, আর চতুর্থ হচ্ছে ঘ, ঠিক আছে। আমরা খ আর ঘ বললে যে বাতাসটা নির্গত হচ্ছে, ক আর গ বললে সেটা নির্গত হচ্ছে না, তাই এখানে বেশি বাতাস নির্গত হচ্ছে বলে একে আমরা কি বলবো? মহাপ্রাণ ধ্বনি বলবো। বোঝা গেল? আচ্ছা, তারপরে 2-এর দাগে চলে যাচ্ছি। দেখো কলিঙ্গবাসীরা বিপর্যয়ের সময় কার নাম স্মরণ করেছিল? কলিঙ্গবাসীরা বিপর্যয়ের সময় ঋষি জৈমিনীর নাম স্মরণ করেছিল। জৈমিনী, বর্গের জয়, ঐকার, ময়সী, অন্তনয়সী, ঠিক আছে। ঋষি জৈমিনীর নাম স্মরণ করেছিল। ততই বিরামহীন এই দাঁড় টানা। এখানে দাঁড় টানা কেন বিরামহীন? এটা এটা দেখো 1 মার্কসের। তো এখানে দাঁড় টানা বিরামহীন কারণ হচ্ছে নৌকা তো নোঙর করা আছে, তাহলে যতই দাঁড় টানি না কেন সেই দাঁড় টানা শেষ হবে না, কারণ আমরা গন্তব্যস্থলে পৌঁছাতেই পারবো না, নৌকো একই জায়গায় থাকবে, তাই সেটা বিরামহীন দাঁড় টানা। তা উনি পারতেন। উনি কি পারতেন? উনি অর্থাৎ এখানে অঙ্কের মাস্টারমশাই, উনি পারতেন আমাদের পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দিতে ছাত্রদেরকে। দ্বিতীয় রক্ষী জেলেকে শাস্তি দেওয়ার কথা শুনিয়েছিল। শাস্তিটি কি রকম ছিল? শাস্তিটি ছিল ধীবরকে কেটে শকুনি বা কুকুর দিয়ে খাওয়ানো হবে। পরের প্রশ্নে, ইলিয়াসের বিষয় সম্পত্তি বলতে প্রথমে কি কি ছিল? ইলিয়াসের প্রথম বিষয় সম্পত্তি কি কি ছিল? 2টি গরু, 7টি ভেড়া, 7টি ঘটকি এবং 20টি ভেড়া। 2, 7 এবং 20, গরু, ঘোড়া এবং ভেড়া, ঠিক আছে। অবিনাশবাবু 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন কেন? কারণ অবিনাশবাবুর মূলর ক্ষেতে শঙ্কুর, প্রফেসর শঙ্কুর যে রকেটটা, সেই রকেটটা উঠে পড়ে গিয়েছিল এবং মূলর ক্ষেত নষ্ট হয়েছিল, তাই তিনি 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন। অপিনিহিতি কাকে বলে? অপিনিহিতি কাকে বলে? আমরা জানি যে কোনো একটা শব্দের যেখানে হস্যই বা হস্যও থাকার কথা, যদি তার আগেই উচ্চারিত হয় তখন তাকে আমরা অপিনিহিতি বলি। এখানে একটু বলে রাখি তোমাদের, ধরো আমি কি লিখলাম? কোরিয়া, তাই তো, কোরিয়া, কোরিয়া,
সেখান থেকে কি হলো, সেখান থেকে হয়ে গেল কইরা, কইরা, ঠিক আছে, কইরা। এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো, এখানে আমার লেখার জায়গা একটু কম আছে, তোমরা যদি বর্ণ বিশ্লেষণ করে দেখতে পাবে ক যোগ অ ক, রি, র যোগ হস্যই রি, অন্তস্থয় যোগ আ, করিয়া। কিন্তু তুমি যখন কইরা বলছো ক যোগ অ, র যোগ হস্যই যোগ অন্তস্থয় যোগ আ, তাহলে যেখানে হস্যই ছিল হস্যইটা তার আগেই উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা অপিনীতি কাকে বলি? ধ্বনি পরিবর্তনের যে নিয়মে শব্দের যেখানে হস্যই বা হস্য উচ্চারণ হওয়ার কথা ছিল সেখানে না হয় যদি তার আগেই উচ্চারণ হয় তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অপিনিহিতি। কোরিয়া থেকে কইরা উদাহরণ হচ্ছে হস্যের, মাছুয়া থেকে মাউছুয়া যদি বলে দিই আমরা তখন হয়ে যাবে হস্যের, ঠিক আছে। প্লুতস্বর কাকে বলে? প্লুতস্বর কাকে বলে? যে স্বরধ্বনি টেনে টেনে উচ্চারিত হয়, যে স্বরধ্বনি টেনে টেনে উচ্চারিত হয় তাকে আমরা বলি প্লুতস্বর। যেমন এ যদি আমরা অনেকক্ষণ করতে থাকি, হ্যাঁ, আ যদি অনেকক্ষণ ধরে বলতে থাকি তখন তাকে আমরা বলবো প্লুতস্বর। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কি? দেখো, ধ্বনি কি? আমরা বাকযন্ত্রের সাহায্যে যে অর্থপূর্ণ শব্দ বের করি, যে অর্থপূর্ণ আওয়াজ বের করি তাকে আমরা ধ্বনি বলি। বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলছি। আবার ধ্বনিকে কানে শোনা যায়, বর্ণকে চোখে দেখা যায়। তো এগুলোই ধ্বনি এবং বর্ণের পার্থক্য। এখানে দেখো অভিশ্রুতি ব্যবহারে কোন উপভাষা বেশি দেখা যায়? অভিশ্রুতি ব্যবহারে কোন উপভাষা? তোমরা উপভাষাটা ক্লাস 12-এ যখন উঠবে তখন পাবে। তো এখানে শুনে রাখো, অভিশ্রুতি আমরা রাঢ়িতে, আমরা রাঢ়ি আমাদের 5টি উপভাষা, রাঢ়ি, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী এবং ঝাড়খণ্ডী। এখানে রাঢ়ি উপভাষা মধ্যে অভিশ্রুতিটার ব্যবহার বেশি দেখা যায়। তোমাদের আমি একটা প্রশ্ন করছি, এটা তোমরা কমেন্টে জানাবে। এই যে অপিনিহিতি বললাম না, এই অপিনিহিতি কোন উপভাষায় বেশি দেখা যায়? কে জানো একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আচ্ছা, এত দূর হয়ে গেল, তাহলে পরেরটা দেখো কি বলা আছে। করিকর সমান বরিশে জলধারা। করিকর শব্দের অর্থ কি? করিকর শব্দের অর্থ হচ্ছে কি? হাতির সুর। হাতির সুরকে আমরা করিকর বলে থাকি। উদিতাংশের তাৎপর্য কি? দেখো, সেখানে কলিঙ্গ দেশে এতটাই ঝড় বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে যে সেখানে বৃষ্টির পরিমাণটা বোঝাতে বলা হচ্ছে যে সেখানে বিন্দু বিন্দু বৃষ্টি নয়, একটা হাতি তার সুর দিয়ে যতটা জল টেনে নিতে পারে এবং সেটাকে যখন ফেললে তখন যদি 8টা হাতির রাজা ততটা জল ফেলে কতটা বৃষ্টি হবে সেই পরিমাণটা বোঝাতে গিয়ে এখানে করিকর সমান বরিশে জলধারা কথাটা বলা হচ্ছে। আচ্ছা, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, এমন বলার কারণ কি বলে তোমার মনে হয়? স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। তাহলে ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করে। অজিত দত্তের লেখা এখানে নোংর কবিতায় আমরা দেখতে পাই কি ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করছে। আসলে এখানে স্রোতের প্রবল প্রাণ বলতে আমাদের মনের যে স্বপ্ন ইচ্ছেগুলো, যেগুলো আমরা দূর দূরান্তে এই বাস্তব জগৎ ছাড়িয়ে দূর দূরান্তে পাড়ি দিতে চাই কল্পনার জগতে, কিন্তু যখন বাস্তবের ভূমিতে পড়ে সেই দূর দূরান্তে চলে যাওয়ার ভাবনাগুলো আমাদের বাস্তবের ভূমিতে পড়ে আছাড় খেয়ে মারা যায়, তখন সেই ভাবনা চিন্তাগুলো আর থাকে না। সেইটাই ভাটার শোষণ এবং সেটাই স্রোতের যে আমাদের মনের মধ্যে যে ইচ্ছেগুলোকে সেগুলোকে আহরণ করে নেয়, এটাই এখানে বলা হচ্ছে। আমি সুযোগটা ছাড়তে পারলুম না, কোন সুযোগের কথা বলা হয়েছে? এখানে ওই বাংলাদেশ যাওয়ার যে সুযোগ, কলকাতা থেকে বাংলাদেশ যাওয়ার যে সুযোগ, অর্থাৎ কথক সুকুমার তিনি ডাক পেয়েছিলেন বাংলাদেশের এক প্রত্যন্ত কলেজ থেকে, সেখানে যাওয়ার সুযোগটা তিনি হাতছাড়া করতে পারলেন না। সুযোগটা তিনি ছাড়তে পারেননি কেন? তিনি কেন সুযোগটা ছাড়তে পারেননি? কারণ হচ্ছে তিনি এখানে সুযোগটা ছাড়তে পারেন না কারণ সেখানে গেলে তিনি বিনা পয়সায়, তার কোনো খরচ নেই, সমস্ত খরচটা যারা নিয়ে যাবে তারা বহন করবে। তাছাড়া কলকাতা চড়ুই পাখি বাইরে গেলে রাজহংসের মর্যাদা পায়, আর সেটা যদি অনেক দূর হয় তাহলে তো আরও অতি উত্তম, ঠিক আছে। সেই কারণেই তিনি সেটা ছাড়তে পারলেন না। সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? সে কিভাবে সর্বহারা হয়ে পড়ল, ঠিক আছে। এই প্রশ্নটার উত্তর তোমরা একটু কমেন্ট বক্সে জানাও, সে বলতে কার কথা বলা হয়েছে, ঠিক আছে। সে একেবারে সর্বহারা হয়ে পড়ল কিভাবে? দেখো, এটা তোমরা এই প্রশ্নটার উত্তর আগেও আলোচনা করেছি, তোমরা বুঝতেই পারছো কে সর্বহারা হয়ে পড়লো। হ্যাঁ, এটা একটু তোমরা কমেন্ট করে জানাও কেমন শুনেছো তোমরা, তাহলেই আমি বুঝতে পারবো। তোর জীবিকা তো বেশ পবিত্র বলতে হয় দেখছি। বক্তা কাকে উদ্দেশ্য করে এই উক্তিটি বলেছে? তোর জীবিকা তো বেশ পবিত্র বলতে হয় দেখছি বলতে বক্তা এখানে রাজসেলক, সেই রাজসেলক কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে? রাজসেলক ধীবরকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে। কথাটা শুনে উদ্দিষ্ট ব্যক্তি কোন প্রতিক্রিয়া দেখায়? কথাটা শুনে উদ্দিষ্ট ব্যক্তি জানায় যে ব্যক্তি যে জীবিকা নিয়ে জন্মেছে তা নিন্দনীয় হলেও তা কখনো পরিত্যাগ করা উচিত নয়। তিনি বলেছেন যে এরকম বলবেন না, কারণ
ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞ পশুবধের সময় তিনি নির্দয় হয়ে থাকেন, তাই এরকম বলাটা উচিত হয়নি বলেই তিনি জানিয়েছেন। প্রভু অনুগৃহীত হলাম, কে এই কথা বলেছে? এখানেও পুরুষ অর্থাৎ ধীবর এই কথা বলেছে। তার এরূপ উক্তির কারণ কি? কারণ সে সারাদিন কি করে না, জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে তাকে সেদিন কি করেছিল, রাজসেবক এবং রক্ষীরা পাকড়াও করেছিল। তার ফলে সে যখন আংটি বিক্রি করতে যাচ্ছিল তখন তাকে পাকড়াও করেছিল। তার ফলে সারাদিন তার কি হয়নি, তার কোনো রোজগার হয়নি। এবারে রোজগার না হয় সে সংসার চালাবে কিভাবে? তাই সে খুব চিন্তিত ছিল। এবং যখন সে রাজসেবকের কাছ থেকে জানতে পারে যে রাজা খুশি হয়ে তাকে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ দিয়েছে, তখন সে একথা বলেছে, হ্যাঁ, যে প্রভু আমি অনুগৃহীত হলাম। তারপর দেখো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় ঝড় বৃষ্টির জন্যে প্রজাদের যে দুর্দশা হয়েছিল তার বর্ণনা দাও। দেখো এখানে কি হচ্ছে, এখানে যে প্রজারা যে পরিস্থিতিতে পড়েছিল সেটা বলতে হবে আমাদের। কি দেখা যাচ্ছে যে কলিঙ্গ দেশে এতটাই মেঘ ঘন অন্ধকার হয়ে গেছে যে কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছে না। চারিদিকে ধুলোয় ঢাকা পড়ে গেছে, সবুজ গাছপালাগুলো ধুলিময় হয়ে গেছে, হ্যাঁ, ধুলোয় ঢাকা পড়েছে। তারপর প্রজাদের যে শস্য, সেই শস্য উল্টে পড়ছে। এতটাই বৃষ্টি হচ্ছে একটানা 7 দিন ধরে যে জল স্থল সব এক হয়ে গেছে। তাদের যে শস্য ক্ষেত সব জলে ডুবে গেছে এবং তারা যেখানে বসবাস করছে সেখানে তাদের চাল ভেদ করে শিল পড়ছে ভাদ্র মাসের পাকা তালের মতো। তারপর আবার হনুমানকে আদেশ দেওয়া হয়েছে মঠ অট্টালিকাগুলো ভেঙে খান খান করে দেওয়ায়। নদীগুলো সব বয়ে আসছে কোন দিকে? ওই কলিঙ্গ দেশের দিকে। এই রূপ দুরবস্থা তাদের হয়েছিল, সাপ জলে ভেসে বেড়াচ্ছে। এই সমস্ত বর্ণনাগুলো তোমাদের এখানে দিতে হবে। এই অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি রাখবো কোথায়? কার উক্তি? এখানে সুকুমার একথা বলেছে। কে বলেছে? সুকুমার একথা বলেছে। বক্তার এরূপ উপলব্ধির কারণ কি? এই অপরাধ আমি রাখবো কি করে? দেখো বক্তার এরূপ উপলব্ধির কারণ কি, এটা 4 মার্কসের আছে, একটু বড় করে বলতে হবে। বক্তা সুকুমার তিনি জানতেন না যে মাস্টারমশাই তাকে কতটা ভালোবাসতেন, সেই ছাত্রদের তিনি কতটা ভালোবাসতেন। তিনি ভাবতেন যে মাস্টারমশাই হয়তো শুধু মারধর করেই পড়াতে চান। তাই যখন তিনি একটা পত্রিকার পক্ষ থেকে ফরমাস এসেছিল যে আপনার ছোটবেলার গল্প লিখতে হবে, তখন সুকুমার মাস্টারমশাইকে নিয়ে একটি গল্প লিখেছিলেন এবং সেখানে তিনি মাস্টারমশাইয়ের হিসেব মতো নিন্দাই করেছিলেন। এবং সেই নিন্দা তিনি করার পর তিনি ভেবেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে মাস্টারমশাইয়ের এই যে ভাবনাগুলো যেভাবে তিনি পড়াতেন এটা কিন্তু উচিত নয়, কারণ এখানে গাধা পিটিয়ে কখনো ঘোড়া করা যায় না, বরং গাধাটা ধীরে ধীরে পঞ্চত্বই পায়। আর মাস্টারমশাইয়ের কাছ থেকে তার নগদ লাভ হয়েছিল শুধুমাত্র ওই গল্পটা লিখে 10 টাকা, এটাই সে ভেবেছিল সুকুমার। কিন্তু যখন সে বাংলাদেশে গিয়ে একটি কলেজে বক্তৃতা দিতে যাওয়ার পর মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হয় এবং কথা হয়, তখন সে জানতে পারে সুকুমার যে না, মাস্টারমশাই তাদেরকে কতটা ভালোবাসত। তিনি এখনও তার সেই লেখা জীর্ণ পত্রিকা এখনও তিনি পকেটেই রেখেছেন এবং তিনি ভেবেছেন যে সুকুমার তাকে অমর করে দিয়েছে। আর ছেলেরা যে বড় হয়ে মাস্টারমশাইকে শুধরে দেবে, বড়দের ভুলগুলো শুধরে দেবে, এটাই তো কাম্য। তো মাস্টারমশাইয়ের এই উদার মানসিকতা, মাস্টারমশাইয়ের এই ভালোবাসা দেখে সুকুমার লজ্জা পায় এবং সে ভাবে যে এই অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি রাখবো কোথায়। ঠিক আছে, তারপর দেখো রয়েছে আমাদের শঙ্কু থেকে প্রশ্ন। দেখো বিদুশেখর বলল গবাক্ষ উদ্ঘাটন করহ। বিদুশেখর কোন কথা শোনার ফলে প্রফেসর শঙ্কু, বিদুশেখরের কথা শোনার ফলে প্রফেসর শঙ্কুর যে অভিজ্ঞতা হয়েছিল তা গল্প অনুসারে লেখো। দেখো এখানে গবাক্ষ উদ্ঘাটন করা হয়। গবাক্ষ বলতে কি, জানালাকে বুঝি আমরা। যখন জানালাটা লাগানো ছিল, শঙ্কু লাগিয়ে দিয়েছিল, তখন বিদুশেখর তাকে জানায় যে গবাক্ষটা অর্থাৎ জানালাটা খোলো। জানালাটা খোলার পর শঙ্কু দেখতে পায় যে সেখানে অজস্র আলোর পিণ্ড, সেগুলো কি হয়েছে, ফুটছে ফাটছে এবং সেগুলো বুদবুদের মতো, মানে অসাধারণ এক দৃশ্য সম্পূর্ণ ওই মহাকাশে দেখা যাচ্ছে। কখনো কখনো মনে হচ্ছে রকেটটা যাচ্ছে, কোথাও ধাক্কা খাবে, কিন্তু তারপর রকেট আবার বেঁকে যাচ্ছে। ঠিক আছে, যেন শত শত আতশবাজি যেন কেউ জ্বালিয়ে দিয়েছে। সেই অপরূপ সৌন্দর্য এবং তারপর সেই টাফার যে দৃশ্য, সেই টাফা গ্রহটা দেখতে পাচ্ছে তারা। তো এই সম্পূর্ণ দৃশ্যগুলো তোমাদের এখানে লিখতে হবে। তো দেখো এখানে আসলে সেই মঙ্গল গ্রহ থেকে টাফা যাওয়ার সময়ে যে মহাকাশের দৃশ্যটা, সেই সম্পূর্ণ দৃশ্যটা যে 2-3টে পৃষ্ঠে জুড়ে যে একটু একটু অংশে রয়েছে, সেগুলোকে জয়েন করে তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, এটা আর আলোচনা করছি না। পরেরটা দেখো, একটা বিশেষ দিন থেকে আমি এটা অনুভব করছি। বক্তা কে? এখানে বক্তা হচ্ছেন প্রফেসর শঙ্কু নিজেই। কোন বিশেষ দিন থেকে? কোন বিশেষ দিন? যেদিন তিনি ওই আশ্বিন কার্তিক মাসে তিনি আরাম কেদারায় তার কোথায় বসেছিলেন, তার ওই
বাগানে বসেছিলেন, তখন বেশ একটা উল্কাপাত হয়েছিল তার ওই গুলঞ্চা গাছের উপর, এবং সেদিন থেকে, যেদিন থেকে উল্কাপাতটা হয় সেদিন থেকে কি হলো, সেই গোলঞ্চ গাছে অদ্ভুত ধরনের ফুল ফুটতে লাগলো। দিনের বেলা কুচকুচে কালো এবং রাত হলে ফসফরাসের মতো সেই ফুলগুলো জ্বলতে থাকে, এবং আঙুলের 5টা হাতের 5টা আঙুলের মতো ঝোলা ঝোলা সেই পাপড়ির থেকে ফুল হলো। সেই দিন থেকে তিনি এক অদ্ভুত যেন কোনো একটা বিশেষ অনুভূতি তিনি পাচ্ছিলেন। তিনি কি অনুভব করে আসছেন, তার অনুভবটা কি? অনুভবটা হচ্ছে যে তাকে অজানা কেউ কোনো স্থান থেকে যেন তাকে আকর্ষণ করছে, তাকে টানছে, এই অনুভূতিটাই তিনি পাচ্ছেন। দেখো এইবার 6 দাগ, এটা তোমরা একেবারে নতুন তোমাদের কাছে। এটা কি? এটা হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ কি? দেখো এই ভাবটাকে তোমাকে কবিতায় যে এখানে যে অংশটা থাকবে, যে ভাবটা থাকবে, তাকে তোমাকে সম্প্রসারণ করতে হবে, অর্থাৎ বড় করতে হবে, বাড়াতে হবে। একটা ছোট্ট 2 লাইন বা 1 লাইনের কবিতা থাকবে, 2 লাইন 4 লাইনের কবিতা থাকবে, সেটাকে তোমাকে কি করতে হবে? বড় করে দিতে হবে। এটাকেই আমরা ভাব সম্প্রসারণ বলি। তোমরা ক্লাস 9-এ উঠে প্রথম এটা পাবে, এবং এটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা দেখবে নিজেরা যে কোনো কবিতা বা যে কোনো অংশের তোমরা বর্ণনা করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, তোমরা বড় করে লিখতে পারবে। বাংলা ছোট্ট কথাকে তুমি বড় করে উত্তরতার লিখতে পারবে। তাই এটা তোমাদের কাছে এই যে ক্লাস 9-এ উঠলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখো আমি এখানে তোমাদের একটা টিপস দিচ্ছি যে কিভাবে যে কোনো ভাব সম্প্রসারণ কিভাবে তোমরা লিখবে। দেখো এখানে বলা আছে, স্বার্থমগ্ন যেজন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো বাঁচেনি শিখিতে। প্রথম লাইনটা কি? স্বার্থমগ্ন যেজন বিমুখ, যে মানুষটা স্বার্থমগ্ন, স্বার্থপর, বৃহৎ জগৎ হতে, এই এত বড় জগতে সে কখনো বাঁচতে শেখেনি। এই যে কথাটা, এই কথাটাকে তোমরা ভালো করে পড়বে, বুঝবে, তারপর 2টো প্যারাতে ভাগ করবে। প্রথম প্যারাটা কি হবে? প্রথম প্যারাতে যে কথাটা এখানে বলা আছে কবিতায়, সেই কথাটাকে তুমি গদ্যে লিখবে, পারলে তার সঙ্গে 2টো একটা কথা জুড়ে দেবে। যে কথাটা বলা, যদি নাও পারো, যে কথাটা বলা আছে এখানে সেই কথাটাকে তুমি গদ্যে অনুবাদ করবে, ঠিক আছে? এখানে কবিতা, সেটাকে গদ্যে করবে। আমি কি বললাম? যে মানুষটা স্বার্থপর, যে মানুষটা স্বার্থমগ্ন, সেই মানুষটা এই পৃথিবীতে, এই এত বড় পৃথিবীতে সে কখনো বাঁচতে শেখেনি, এই কথাটা গদ্যে হলো। এখানে তুমি চাইলে 2-1 কথা জুড়ে দিলে, যদি নাও জুড়তে পারো এই কথাটাও তুমি গদ্যে লিখলে। আমি শুধু কিভাবে লিখতে হয় সেটুকুই বলছি তোমাদের। এখানে প্যারা চেঞ্জ করবে, তারপর প্যারা চেঞ্জ করবে। প্যারা চেঞ্জ করে কি করবে? যদি এখানে মানুষের কথাই বলা আছে, কিন্তু মানুষ যদি না থাকতো, যাই থাক না কেন, তোমাকে মানুষের জীবন সেখানে টেনে আনতে হবে, ঠিক আছে? এখানে মানুষের কথাই বলা আছে, তাই মানুষের কথাই হবে। কিন্তু যদি অন্য যা কিছু বলা হতো, ধরো আমি বললাম, কাঁটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখলাভ হয় কি মোহিতে। কাঁটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, অর্থাৎ কাঁটা দেখে পদ্ম ফুল তুলতে থেমে গেলে কেন? দুঃখ ছাড়া সুখলাভ কি এই পৃথিবীতে হয়? এই যে কথাটা, এখানে কি মানুষের কথা আছে? নেই। তাহলে তুমি প্রথমে কি করলে? একটা গদ্যে লিখলে ওই কবিতার অংশটাকে, তারপর তুমি প্যারা চেঞ্জ করে কি করবে? মানুষের জীবনের কথা টেনে আনবে। তো এখানেও সেই রকম মানুষের জীবনের কথা টেনে আনতে হবে। কি বলতে হবে? যে এই যে মানুষ স্বার্থপর, যে মানুষ স্বার্থপর, সেই মানুষ এই বড় পৃথিবীতে বাঁচতে শেখেনি। কারণ পৃথিবীতে আমরা এসেছি জীবের সেবা করতে, জীব সেবাই শিব সেবা। এখানে আমরা নিজের জন্য আসিনি, সমগ্র পৃথিবীতে আমরা নিজের জন্য আসিনি, আমরা এসেছি একে অপরকে নিয়ে বাঁচতে, একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে, জোটবদ্ধ হয়ে থাকতে, তাই তো? তো আমরা যদি স্বার্থপর হয়ে যাই, নিজেরটাই শুধু নিজে দেখি, প্রত্যেক মানুষ যদি নিজেরটা শুধু নিজে দেখে, তাহলে এই পৃথিবী থাকবে না। এই পৃথিবীতে সেই মানুষ মানুষই নয়। মানুষ আমরা কাকে বলবো? যার মধ্যে মান এবং হুঁশ আছে, তাই সেই তো মানুষ। কিন্তু যার মধ্যে মান হুঁশ নেই, সে কি করে মানুষ হতে পারে? তাই এখানে আমরা সেই মানুষকে, স্বার্থপর যে মানুষ, স্বার্থমগ্ন যে মানুষ, সে এই পৃথিবীতে মানুষ হয়ে আসেনি। হ্যাঁ, তো এইভাবে তোমাকে কি করতে হবে? 2টো প্যারাতে ভাগ করতে হবে। এইগুলো আমরা যত আলোচনা করতে থাকবো পরের পর, তত তোমরা শিখতে পারবে। আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা পরপর তোমাদের এই সম্পূর্ণ আলোচনাগুলো নিয়ে আসবো। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।